সকাল সকাল অ্যালার্মের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। আর বাঙালির ঘুম ভাঙানোর একমাত্র উপায় হলো চা। তো দুজনেই 2 কাপ চা খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিলাম। তারপর আমার গনু বাবাকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। নিচে গিয়ে দেখলাম ততক্ষণে আমাদের ক্যাব চলে এসেছে। তারপর আমরা উঠে পড়লাম ক্যাবে। আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, ঘড়িতে তখন 6টা বাজতে 5 মিনিট বাকি। পাড়ার রাস্তা ছেড়ে যখন আমরা বড় রাস্তায় এসে পড়লাম, তখন দমদমের বড় মাকে প্রণামটা সেরে নিলাম। সেদিন ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। যেহেতু তখন অনেকটাই সকাল, তাই রাস্তায় ততটা জ্যাম না থাকায় আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম কলকাতা চিতপুর স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখলাম ততক্ষণে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। দেখলাম ট্রেন দাঁড়িয়েই আছে। এরপর আমরা ট্রেনে উঠব। এরপর ট্রেনে উঠে আমরা অপেক্ষা করতে থাকলাম কখন আমাদের ট্রেন ছাড়বে। আমরা 6টা 50-এ হাজারদুয়ারি এক্সপ্রেসে করে আজ মুর্শিদাবাদ যাচ্ছি। যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি, সেজন্য আমরা জেআরএল কম্পার্টমেন্টে উঠেছিলাম। যদিও সে সময় ততটা ভিড় ছিল না, পরে ভিড় হয়েছিল। তো সকাল 10:30 নাগাদ আমরা মুর্শিদাবাদ পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে টোটো করে আমরা পৌঁছে গেছিলাম লালবাগে হোটেল শাগনিকে। যেহেতু আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, সেজন্য রুম পেতে কোনো রকম অসুবিধা হয়নি। চলো তোমাদের সাথে এবার আমরা আমাদের রুমটা শেয়ার করি। গরম একটু কম থাকায় আমরা নন এসি রুম নিয়েছিলাম। এই রুমটার ভাড়া পড়েছিল 800 টাকা করে। এই হোটেলটার সমস্ত স্টাফদের ব্যবহার ছিল বেশ ভালো। আর এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যে রেস্টুরেন্টটা আছে তার খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ফ্রেশ হয়ে দুপুর 12:30 নাগাদ আমরা সেদিন লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চ করা হয়ে গেলে রুমে এসে একটু সাজুগুজু করে নিয়েছি ঘুরতে বেরোবো বলে। সেই দিনের আমাদের ডেস্টিনেশন ছিল গঙ্গার ওপারে যে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখার। তো আমরা টোটো করে পৌঁছে গিয়েছিলাম গঙ্গার ধারে। এখানে দেখলাম বড় নৌকো করে ছোট গাড়িসহ মালপত্র এবং মানুষজন একসঙ্গে পারাপার করা হয়। তো এখানে নৌকো ভাড়া পড়েছিল জনপ্রতি 5 টাকা, আর টোটো ভাড়া পড়েছিল 25 টাকা। মানে আমাদের যাতায়াত মিলে খরচ পড়েছিল 70 টাকা। খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওপারে, অর্থাৎ শাহনগর ফেরিঘাটে। গঙ্গা পার হয়ে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম খোশবাগে। এবার আসি খোশবাগ সম্পর্কে কিছু কথায়। খোশবাগ ছিল আর নবাব আলীবর্দী খাঁয়ের পারিবারিক অবকাশ যাপনের প্রিয় ক্ষেত্র। পরিবারের সবাইকে নিয়ে বজরায় করে এখানে আসতেন তিনি। গোলাপের খুশবু থেকেই খোশবাগ নামকরণ। বড় আনন্দের ছিল সেই দিন। আলীবর্দীর পেয়ারের নাতি ছিলেন সিরাজ। সিরাজ চাইলে আকাশে চাঁদ এনে দিতে পারতেন তিনি। সেখানে মেহেরুন্নেসার প্রতি সিরাজের প্রেম মেনে নেবেন না? হোক না সে এক দাসীকন্যা। যদিও ইতিহাস বলে দাসীকন্যা হলেও মেহের ছিল রূপ ও গুণে অনন্যা, ব্যক্তিত্বশালিনীও বটে। আর প্রেম, সিরাজ তাকে যত না তার বহুগুণ মেহের ভালোবেসেছিলেন সিরাজকে। সিরাজের মৃত্যুর পরও বছর 7 বেঁচেছিলেন মেহের। ঢাকা থেকে ব্রিটিশ সরকার যখন তাকে মুর্শিদাবাদ নিয়ে আসে, তখন তার একটাই প্রার্থনা ছিল তাকে যেন খোশবাগে থাকার অনুমতি দেওয়া হয়। ইংরেজ সরকার সহৃদয় ছিলেন তার প্রতি। জীবনের শেষ দিন পর্যন্ত রোজ মৃত স্বামী ও কন্যার সমাধির উপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে স্মরণ করেছেন এই অসাধারণ ব্যক্তিত্বের নারী। এছাড়া সম্পূর্ণ সমাধিক্ষেত্রই পরিষ্কার রাখা, দেখভাল করার দায়িত্বে ছিলেন তিনি। এ বাবদ মাসোহারাও পেতেন ইংরেজ সরকারের কাছ থেকে। মৃত্যুর পর সিরাজের সমাধির নিচেই রচিত হয় মেহেরের সমাধি। এর ভিতরে একটা মসজিদও আছে। দিনের শেষে আলীবর্দী খাঁ তার পরিবারবর্গের সঙ্গে এখানে বসেই নামাজ পড়তেন। খোশবাগে সমাধিস্থ আছেন নবাব আলীবর্দী খাঁ, তার বেগম, সিরাজের ছোট ভাই ও 2 মাসি, যার একজন ছিলেন ঘসেরি বেগম। ইনি ইতিহাসে কুখ্যাত সিরাজের বিরুদ্ধে অন্যতম ষড়যন্ত্রী হিসেবে। ইতিহাস অবশ্য তাকে ক্ষমা করেনি। এছাড়া অনেক সমাধিস্থ নবাব পরিবারের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ সহচর
খোশবাগে প্রায় ৩০ থেকে ৩১টি সমাধিক্ষেত্রের মধ্যে মাত্র দুজনের মৃত্যুই স্বাভাবিকভাবে ঘটেছিল, আলীবর্দী খাঁ ও মেহেরুন্নেসার। বাকি সবার মৃত্যু ঘটেছিল অপঘাত, হত্যা, ষড়যন্ত্র, প্রতিহিংসা, লোভ ও লালসার ফলে। খোশবাগের আকাশে বাতাসে আজও কান পাতলে শোনা যায় শুধুই কান্না ও হাহাকার। খোশবাগে ঘোরার পর আমার মনটা অজান্তেই কেমন যেন খারাপ হয়ে গিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে অনেক কিছু শেয়ার করা বাকি থেকে গেল, সেই সাথে থেকে গেল বেশ কিছু ইতিহাস আলোচনা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।